ওয়েলকাম তোমাদের আমাদের সেকেন্ড ক্লাসে। ঠিক আছে, আমরা ছকটা পড়তেছিলাম। সো এই ছক থেকে কি পড়তে হবে, এই ছক থেকে আমাদের যেটা পড়তে হবে সেটা আমি যদি একটু বলি। দেখো, আচ্ছা, আমরা ছকটা শুরু করছিলাম। সো দেখো, আমরা আগে প্রথম এইটা পড়ি যে কোন রোগ কোন ভাইরাসের মাধ্যমে ছড়ায়। এটা পড়তে হবে। যেমন আমাদের এইডস রোগ কোন ভাইরাসের মাধ্যমে ছড়ায়? এইচআইভি ভাইরাসের মাধ্যমে আমাদের এইডস রোগটা ছড়ায়, এইটা আমাদের জানতে হবে। এইচআইভি ভাইরাসের মাধ্যমে আমাদের এইডস রোগটা ছড়ায়, এইটা আমাদের জানতে হবে। ঠিক আছে, দেন হচ্ছে ডেঙ্গু ভাইরাস কোন ভাইরাসের মাধ্যমে কোন ডেঙ্গু জ্বর কোন ভাইরাসের মাধ্যমে ছড়ায়? ফ্ল্যাভি ভাইরাস। ঠিক আছে, ডেঙ্গু ভাইরাস, এটাকে আমি এইভাবে মনে রাখতাম, DF। ডি দ্বারা হচ্ছে ডেঙ্গু, এফ দ্বারা হচ্ছে ফ্ল্যাভি। ডি দ্বারা হচ্ছে ডেঙ্গু, এফ দ্বারা হচ্ছে ফ্ল্যাভি। ঠিক আছে, সো ডিএফ দ্বারা মনে রাখবা ডেঙ্গু জ্বর ফ্ল্যাভি ভাইরাসের মাধ্যমে ছড়ায়। ডিএফ দ্বারা মনে রাখবা ডেঙ্গু জ্বর ফ্ল্যাভি ভাইরাসের মাধ্যমে ছড়ায়। এক সেকেন্ড। দেন আমরা পড়বো বার্ড ফ্লু। আচ্ছা, বার্ড ফ্লু কোন ভাইরাসের মাধ্যমে ছড়ায়? বার্ড ফ্লু হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আবার ইনফ্লুয়েঞ্জা ভাইরাসেরও একটা টাইপ আছে, ওই কোন টাইপের মাধ্যমে? H5N1। H5N1। সো এটা মনে রাখা লাগবে যে বার্ড ফ্লু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস H5N1 এর মাধ্যমে ছড়ায়। ঠিক আছে, এগুলো একটু মুখস্থ করতে হবে। আচ্ছা, চিকুনগুনিয়া সহজ। চিকুনগুনিয়া ভাইরাসের মাধ্যমেই ছড়ায়, মানে রোগের সাথে নামের মিল আছে। সো এটা মুখস্থ করার কোনো দরকার নাই, কারণ চিকুনগুনিয়া ভাইরাসের মাধ্যমেই ছড়ায়। সো এটা মুখস্থ করা লাগবে না, কারণ এটা এমনিতেই বোঝা যায়। দেন আসি সোয়াইন ফ্লু, এটা অনেক ইম্পর্টেন্ট এবং এটা মেডিকেলে আসছে। হ্যাঁ, সোয়াইন ফ্লু কোন ভাইরাসের মাধ্যমে ছড়ায়? সোয়াইন ফ্লু হচ্ছে আমাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস H1N1 এর মাধ্যমে ছড়ায়। দেখো, একটা ছিল হচ্ছে বার্ড ফ্লু, আরেকটা হচ্ছে আমাদের সোয়াইন ফ্লু। একটা হচ্ছে আমাদের বার্ড ফ্লু, আরেকটা হচ্ছে আমাদের সোয়াইন ফ্লু। এখন বার্ড ফ্লু আর সোয়াইন ফ্লু নট সেম, দুইটা আলাদা। বার্ড ফ্লু মানে পাখির যে ফ্লু হয়, পাখির ফ্লু হয় H5N1 এর মাধ্যমে। আর সোয়াইন ফ্লু যেটা মানুষের হয়, ওটা হয় H1N1 এর মাধ্যমে। ওকে, আচ্ছা, দেন আসি হচ্ছে সার্স ভাইরাস। আচ্ছা, সার্স রোগ। সার্স এটা কোন ভাইরাসের মাধ্যমে ছড়ায়? এটা হচ্ছে নিপা ভাইরাসের মাধ্যমে সার্স রোগটা ছড়ায়। ঠিক আছে, সার্স হচ্ছে নিপা ভাইরাসের মাধ্যমে ছড়ায়। এটা অতটা ইম্পর্টেন্ট না, এটা চাইলে হচ্ছে স্কিপ করতে পারো। সার্স বা নিপা ভাইরাস এটা চাইলে স্কিপ করতে পারো, অতটা ইম্পর্টেন্ট না। বাট জলাতঙ্ক, গুটি বসন্ত, জল বসন্ত, এই তিনটে ইম্পর্টেন্ট। জলাতঙ্ক রোগ কোন ভাইরাসের মাধ্যমে ছড়ায় বলো তো? জলাতঙ্ক রোগ আমাদের র্যাবিস, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে। জলাতঙ্ক রোগ কোন ভাইরাসের মাধ্যমে ছড়ায়? র্যাবিস, চারটা অপশন দিয়ে দেবে। সাপোজ র্যাবিস ভাইরাস, এইচআইভি, ফ্লাভি না ইনফ্লুয়েঞ্জা। অ্যান্সার হবে র্যাবিস ভাইরাস। সো জলাতঙ্ক রোগ যে র্যাবিস ভাইরাসের মাধ্যমে ছড়ায়, এইটা তোমার অবশ্যই মনে রাখা লাগবে। জলাতঙ্ক রোগ র্যাবিস ভাইরাসের মাধ্যমে ছড়ায়। ঠিক আছে, জলাতঙ্ক রোগ র্যাবিস ভাইরাসের মাধ্যমে ছড়ায়। জলাতঙ্ক রোগ র্যাবিস ভাইরাসের মাধ্যমে ছড়ায়। এটাকে মনে রাখতাম আমি খুবই ইজি, রা দিয়ে। রা, দ্বারা হচ্ছে জলাতঙ্ক, রা দ্বারা র্যাবিস। আবার বলতেছি, দ্বারা জলাতঙ্ক, রা দ্বারা র্যাবিস। দ্বারা জলাতঙ্ক, রা দ্বারা র্যাবিস। সো রা দিয়ে মনে রাখবা, জলাতঙ্ক রোগ র্যাবিস ভাইরাসের মাধ্যমে ছড়ায়, রা। দিন আসি গুটি বসন্ত। গুটি বসন্ত হচ্ছে ভ্যারিওলা ভাইরাসের মাধ্যমে ছড়ায়। এইটাও মনে রাখা খুবই ইজি। কেন? কারণ দেখো, গুটির মধ্যে গু মানে গয়রস্যু আছে, ঠিক আছে, আবার মানে গয়রস্যু আছে, গু এখানে ওই ওটা আছে। হ্যাঁ, ও। সো এভাবে আমি মনে রাখতাম গুটি ভ্যারিওলা ভাইরাস, দুইটার মধ্যেই ওকার বা হচ্ছে রস্যুকার এই ব্যাপারটা আছে। সো গুটি ভ্যারিওলা, গুটি বসন্ত ভ্যারিওলা ভাইরাসের মাধ্যমে ছড়ায়। গুটি বসন্ত ভ্যারিওলা ভাইরাসের মাধ্যমে ছড়ায়। ঠিক আছে, গুটি ভ্যারিওলা। দেন জল বসন্ত। জল বসন্ত মানে হচ্ছে জুসটার, মানে জুস, এভাবে মনে রাখবা। জল মানে কি একটু জুসি না, জুস। সো এইভাবে আমি মনে রাখতাম জল বসন্ত। জল
জল ইকুয়াল টু জুস, জল ইকুয়াল টু জুস, জুস মানে জুস্টার। সো এইভাবে আমি মনে রাখতাম জল বসন্ত জুস্টার ভাইরাসের মাধ্যমে ছড়ায়, জল বসন্ত জুস্টার ভাইরাসের মাধ্যমে ছড়ায়। জল মানে জুস, জল মানে জুস, ঠিক আছে, জুস্টার ভাইরাসের মাধ্যমে ছড়ায়। আচ্ছা, তারপর পরে হচ্ছে ইবোলা ভাইরাস, এটা আমরা আগেও পড়ছি, কোষের লাইসিস মানে কোষ ফেটে যায়। সো আমরা যখন ইবোলা ভাইরাস নিয়ে পড়তেছিলাম একটু আগে, তখন আমরা পড়ছি যে কোন ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায়, কোন ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায়, অ্যান্সার ছিল হচ্ছে ইবোলা ভাইরাস। সো এটা আমরা আগেও পড়ছি। কোষের লাইসিস মানে হচ্ছে কোষ ফেটে যাওয়া, কোষের লাইসিস মানে হচ্ছে কোষ ফেটে যাওয়া। দেন হচ্ছে রিনো ভাইরাস, হ্যাঁ, আচ্ছা এটা লাগবে না আমাদের। পোলিও ভাইরাস, পোলিও ভাইরাসটা অতটা ইম্পর্টেন্ট না, এটাও লাগবে না। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তো আমরা আগেও পড়ছি যে ইনফ্লুয়েঞ্জা রোগ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মাধ্যমেই ছড়ায়। সো সিম্পল কথা ভাই, ইনফ্লুয়েঞ্জা রোগ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মাধ্যমে ছড়ায়, মানে রোগের সাথে নামের মিল আছে। সো এটাও মুখস্থ করার প্রেশার নাই। দেন পিত জ্বর, আচ্ছা এইটা একটু পড়বা যে জন্ডিস, জন্ডিস কোন ভাইরাসের মাধ্যমে ছড়ায়, হেপাটাইটিস বি, এটা তোমরা সবাই জানো। জন্ডিস হইতেছে হেপাটাইটিস বি এর মাধ্যমে ছড়ায়, জন্ডিস হইতেছে হেপাটাইটিস বি এর মাধ্যমে ছড়ায়। আচ্ছা পিত জ্বর বা ইয়েলো ফিভার, আচ্ছা এটা একটু মনে রাখতে পারো যে পিত মানে হলুদ আর ইয়েলো মানে হলুদ, এইভাবে মনে রাখা যায়। পিত মানে কিন্তু হলুদ, পিত মানে হচ্ছে হলুদ, পিত মানে হচ্ছে হলুদ। সো ইয়েলো, ইয়েলো মানে কি, ইয়েলো মানে তো হলুদ, ইয়েলো। সো পিত জ্বর ইয়েলো ফিভার ভাইরাস, জ্বর মানে কি, জ্বর মানে হচ্ছে ফিভার। সো পিত জ্বর, পিত মানে হচ্ছে হলুদ, জ্বর মানে ফিভার। সো পিত জ্বর হচ্ছে ইয়েলো ফিভার ভাইরাসের মাধ্যমে ছড়ায়, ইয়েলো ফিভার ভাইরাসের মাধ্যমে ছড়ায়। আচ্ছা, দেন জন্ডিস কিন্তু হেপাটাইটিস বি এর মাধ্যমে ছড়ায়, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। জন্ডিস হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের মাধ্যমে ছড়ায়। দেন আসো ফুট অ্যান্ড, এটা লাগবে না, ফুট অ্যান্ড মাউথ এটা লাগবে না, বাকি একটাও লাগবে না। সো আমি যা পড়াইছি এখান থেকে জাস্ট ওই রোগগুলো পড়লেই হবে, আমি এতক্ষণ যা পড়াইছি জাস্ট ওইগুলো মার্ক করে ওগুলো পড়ো, ঠিক আছে, তাহলেই হবে যে কোন রোগ কোন ভাইরাসের মাধ্যমে ছড়ায়। এই একটা টাইপের কোয়েশ্চেন। আরেক টাইপের কোয়েশ্চেন আসতে পারে, নিচের কোনটি ভাইরাস বাহিত রোগ। সাপোজ আমি বললাম নিচের কোনটি ভাইরাস বাহিত রোগ, ঠিক আছে, নিচের কোনটি ভাইরাস বাহিত রোগ, আমি অপশনস দিলাম, কি অপশনস দিলাম, এইডস, বার্ড ফ্লু, চিকুনগুনিয়া আর কলেরা। সরি, নিচের কোনটি ভাইরাস বাহিত রোগ নয়, নিচের কোনটি ভাইরাস বাহিত রোগ নয়। সো আনসার হবে হচ্ছে কলেরা। এইডসও ভাইরাস বাহিত রোগ, বার্ড ফ্লু ভাইরাস বাহিত রোগ, চিকুনগুনিয়া ভাইরাস বাহিত রোগ। সো অপশন আছে কলেরা। সো কলেরা হচ্ছে ভাইরাস বাহিত রোগ নয়। সো কোয়েশ্চেন যদি আসে এইভাবেও আসে। আচ্ছা, এখন আমরা পড়ব ভাইরাস জনিত রোগসমূহ। আচ্ছা, ভাইরাস জনিত রোগসমূহ মানে এগুলো নিয়ে একটু আর কি রোগ, রোগের প্রতিকার, রোগের কারণ, এগুলো একটু পড়া লাগবে, ঠিক আছে। প্রথমে আসে ভাইরাল হেপাটাইটিস। আচ্ছা, সাধারণত লিভার, লিভার মানে কি, লিভার মানে হচ্ছে যকৃত, যকৃত মানে কলিজা। আচ্ছা, সাধারণত লিভার প্রদাহকে হেপাটাইটিস বলে, মানে তোমার যকৃতে যদি কোনো প্রদাহ হয় বা কলিজা বা যকৃতে কোনো প্রদাহ হইলে ওইটাকে হেপাটাইটিস বলা হয়। ওকে, এখন আসি হেপাটাইটিসের কারণ। হেপাটাইটিসের অনেকগুলো ভাইরাস আছে, দেখো এটা একটু মার্ক করো যে হেপাটাইটিস রোগের কারণ হেপাটাইটিস বি ভাইরাস, এটা মনে রাখা ইম্পর্টেন্ট। আচ্ছা, হেপাটাইটিস মানেই কিন্তু জন্ডিস, হ্যাঁ, এই যে আমার হেপাটাইটিস নিয়ে পড়তেছি না, হেপাটাইটিস মানেই হচ্ছে আমাদের জন্ডিস, জন্ডিসের নাম তোমরা শুনছো। সো হেপাটাইটিস মানেই হচ্ছে আমাদের মূলত জন্ডিস, ঠিক আছে, হেপাটাইটিস মানেই আমাদের মূলত জন্ডিস, ঠিক আছে। হেপাটাইটিস মানেই হচ্ছে আমাদের জন্ডিস। তাহলে আমাদের দেখো এখানে হেপাটাইটিস রোগের কারণ, হেপাটাইটিস রোগের কারণ হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। কোন ভাইরাস? হেপাটাইটিস বি ভাইরাস। কিন্তু আমাদের জাস্ট হেপাটাইটিস বি। আচ্ছা, এইচ বি ভি মানে কি? এইচ মানে হেপাটাইটিস, বি মানে বি এবং ভি মানে ভাইরাস। সো হেপাটাইটিস বি ভাইরাসকে সংক্ষেপে এইচ বি ভি লেখা যেতে পারে, হেপাটাইটিস বি ভাইরাস। কিন্তু আমাদের হেপাটাইটিস বি ভাইরাস ছাড়াও আরও কয়েক প্রকার ভাইরাস আছে, যেমন হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস। যেখানে ওই নামগুলো আর কি দিয়েছে দেখো, হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস
বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস ডি ভাইরাস, হেপাটাইটিস ই ভাইরাস, মানে এ বি সি ডি ই। হেপাটাইটিস এ ভাইরাসও আছে, বি ভাইরাস, সি ডি ই, সব ধরনের এই 5টা ধরনের হেপাটাইটিস ভাইরাস আছে, ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, মোস্ট কমন কোনটা বলো তো, এটা একটু পরে আসতেছি। আচ্ছা, এটা আপাতত একটু মার্ক করো যে হেপাটাইটিস সি ভাইরাসকে তুষের আগুন বা নীরব ঘাতক বলা হয়, এইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। হেপাটাইটিস সি ভাইরাসকে তুষের আগুন বা নীরব ঘাতক বলা হয়। হেপাটাইটিস সি ভাইরাসকে যদি কোয়েশ্চেন আসে নিচের কোনটিকে তুষের আগুন বা নীরব ঘাতক বলা হয়, আচ্ছা এটাকে নীরব ঘাতক কেন বলা হয়? নীরব ঘাতক এই জন্য বলা হয় কারণ তোমার যদি হেপাটাইটিস সি দ্বারা তুমি আক্রান্ত হও, তাইলে কি হবে জানো? তাইলে হইতেছে তুমি বুঝতেও পারবা না যে তুমি রোগে আক্রান্ত হয়েছে, তুমি ডাইরেক্ট মারা যাবা। খারাপ না, সে তোমার রোগ হয়েছে তুমি বুঝোই নাই, একদম ডাইরেক্ট মৃত্যু। সো এই জন্য এটাকে বলা হয় নীরব ঘাতক। ও আসবে কিন্তু কাউকে জানাবে না, একসময় তুমি টুপ করে মরে যাবা কোনো অসুস্থতা ছাড়াই, অনেকটা এই টাইপের। সো এটাকে বলা হয় নীরব ঘাতক বা তুষের আগুন। সো যদি কোয়েশ্চেন আসে কোন ভাইরাসকে নীরব ঘাতক বা তুষের আগুন বলা হয়, অ্যান্সার হবে হেপাটাইটিস সি ভাইরাস। আচ্ছা, তারপর দেখো অধিকাংশ হেপাটাইটিস বি ভাইরাসের আক্রমণে ঘটে, এটা ইম্পর্টেন্ট। এই যে আমরা বলছিলাম হেপাটাইটিস বি ভাইরাস, সো অধিকাংশ হেপাটাইটিস মানে কোনটা সব থেকে বেশি কমন? দেখো এ বি সি ডি ই 5টার মধ্যে কোনটা সব থেকে বেশি কমন? সব থেকে কমন হইতেছে হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাসটা হচ্ছে সব থেকে কমন, এই জন্যই লিখছে অধিকাংশ হেপাটাইটিস বি ভাইরাসের মাধ্যমে ছড়ায়। সো এটা মনে রাখতে হবে, হেপাটাইটিস বি ভাইরাস হইতেছে সব থেকে কমন ভাইরাস, বা এটা দিয়েই সব থেকে বেশি আক্রান্ত হয়। আচ্ছা, এখন এইখান থেকে যেইটা পড়া লাগবে একটা জিনিস দেখো, তোমাদের বইয়ে মেবি একটু চেঞ্জ করছে এই ডিএনএ আরএনএ এর ব্যাপারটা, বুঝছো? তা আমি পড়াই দিতেছি, দেখো এইচ হেপাটাইটিস বি ভাইরাস হইতেছে জাস্ট ডিএনএ ভাইরাস, আর বাকি সবগুলাই হইতেছে আরএনএ। আচ্ছা, এটা তোমাদের বইয়ে চেঞ্জ করছে কিনা এই সিকোয়েন্সটা আমাকে একটু জানিও ইনবক্সে, ঠিক আছে? আমার এই বই অনুযায়ী হেপাটাইটিস বি ভাইরাসটা জাস্ট হচ্ছে ডিএনএ ভাইরাস, এটা ছাড়া বাকি যতগুলো ভাইরাস আছে, হেপাটাইটিস এ ভাইরাস ও আরএনএ ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস ও আরএনএ ভাইরাস, হেপাটাইটিস ডি ভাইরাস ও আরএনএ ভাইরাস, হেপাটাইটিস ই ভাইরাস ও আরএনএ ভাইরাস। সো তোমাকে এইটুক মনে রাখতে হবে যে জাস্ট, তাহলে তুমি কি মনে রাখবা? হেপাটাইটিস বি ভাইরাস, এটাকে এভাবে মনে রাখতে পারো, বিডি। বি দ্বারা হচ্ছে আমাদের হেপাটাইটিস বি ভাইরাস, বি দিয়ে হচ্ছে আমাদের হেপাটাইটিস বি ভাইরাস, এবং ডি দ্বারা হচ্ছে ডিএনএ ভাইরাস। সো এইভাবে মনে রাখতে পারো, হেপাটাইটিস বি ভাইরাস হচ্ছে আমাদের ডিএনএ ভাইরাস। জাস্ট এই ভাইরাসটা ছাড়া আর যত হেপাটাইটিস ভাইরাস আছে সবগুলো আরএনএ, এটাও আরএনএ, এটাও আরএনএ, এটাও আরএনএ, এটাও আরএনএ ভাইরাস। জাস্ট একটাই ডিএনএ ভাইরাস, ওইটা হচ্ছে হেপাটাইটিস বি। এটাকে আমি মনে রাখতে বলছি বিডি দিয়ে, বিডি। ওকে, এখন আসি রোগের লক্ষণ। আচ্ছা, হেপাটাইটিসের ফলে কি হইতে পারে দেখো। হেপাটাইটিসের ফলে তোমার জ্বর হবে, মাথা ব্যথা হবে, পেট ব্যথা হবে, ক্ষুধামান্দ হবে, খাবারে অরুচি, বমি বমি ভাব, দুর্বল বোধ, পাতলা পায়খানা, এগুলো হবে, ঠিক আছে। যেটা ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমরা জানি জন্ডিসে কি হয়, হেপাটাইটিস মানেই তো জন্ডিস। সো প্রস্রাব হলুদ হবে, চোখের সাদা অংশ হলুদ হবে, সমস্ত শরীর হলুদ বর্ণ হবে। সো আমরা জানি জন্ডিস যদি হয় তাহলে মোটামুটি সব শরীরই হলুদ হয়ে যায়। সো এগুলো যে খুব বেশি ইম্পর্টেন্ট তা না, এই রোগের লক্ষণগুলো একবার জাস্ট রিডিং পড়বা, ঠিক আছে? একবার কি পড়বা, আর লিখে দিলাম, আর মানে হচ্ছে রিডিং। এগুলো থেকে সিকিউ বা সৃজনশীল বা এমসিকিউ ওই টাইপের আসে না, অনেক বেশি যে আসে এমন না। সো জাস্ট এই যে রোগের লক্ষণগুলো, এগুলো জাস্ট একবার রিডিং পড়বা, খুব বেশি ইম্পর্টেন্ট না। কিন্তু এই যে হলুদ হয়ে যায়, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এই হেপাটাইটিসের মেইন জিনিসই হলো হলুদ হয়ে যাওয়া, ঠিক আছে? হলুদ হয়ে যাওয়া, এইটা মনে রাখতে হবে। এখন আসি, তোমার হেপাটাইটিস হয়েছে কিনা এটা তুমি কিভাবে বুঝবা? হুম, কারো হেপাটাইটিস হয়েছে কিনা এটা তো তুমি ডক্টরের কাছে গেলা, ডক্টর হচ্ছে তোমাকে টেস্ট করতে দেবে, তাই না? ডক্টর হচ্ছে তোমাকে টেস্ট করতে দেবে। হ্যাঁ, এখন তুমি কি টেস্ট করবে বলো তো? এখন হচ্ছে তুমি হেপাটাইটিস বি নির্ণয়ের জন্য রক্তের এইচবি সারফেস অ্যান্টিজেন পরীক্ষা করতে হয়। এই টেস্ট এর নামটা জানা লাগবে,
যে হেপাটাইটিস বি ভাইরাস নির্ণয়ের জন্য বা হচ্ছে শিওর হওয়ার জন্য আমাদের এইচবি সারফেস অ্যান্টিজেন পরীক্ষা করতে হয়। এইচবি সারফেস অ্যান্টিজেন, এইচবি সারফেস অ্যান্টিজেন পরীক্ষা করতে হয়, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা পড়ব প্রতিরোধ। আচ্ছা, প্রতিরোধ আমরা একটু পড়ি। হেপাটাইটিস প্রতিরোধের জন্য প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন গ্রহণ করতে হবে। হেপাটাইটিস প্রতিরোধের জন্য প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন গ্রহণ করতে হবে। প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন, ঠিক আছে। আচ্ছা, হেপাটাইটিস বি ভাইরাস প্রতিরোধের জন্য আমাদের প্যান্টাভ্যালেন্ট ভাইরাস গ্রহণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্যান্টাভ্যালেন্ট ভাইরাস মানে কি? মানে 5 ডোজ। এই ভাইরাসের ডোজ কয়টা? 5টা। এই ভাইরাসের ডোজ হচ্ছে 5টা। দেখো, হেপাটাইটিস বি এর ভ্যাকসিন ডোজ হচ্ছে 4টা, হ্যাঁ, এবং 5 বছর পর। আচ্ছা, হেপাটাইটিস বি এর প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন, প্যান্টা মানে 5টা ডোজ, মানে 5বার নিতে হবে। একবার নিলা, তার কয় মাস পর পর? 3 মাস। 3টি, প্রথম 3টি হচ্ছে, আচ্ছা এত কিছু না পড়লেও হয়, এত ডিটেলসে জাস্ট এটা মনে রাখো যে হেপাটাইটিস ভাইরাস হচ্ছে প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন। কেমন ভ্যাকসিন? প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন, মানে হেপাটাইটিস বি ভাইরাসের ডোজ হচ্ছে মোট 5টি, হ্যাঁ, মানে 5বার নিতে হবে। এখন পঞ্চম ডোজটা কয় বছর পরে নিতে হবে? 5 বছর পর। এটা একটু মনে রাখো। পঞ্চম ডোজকে বলা হয় বুস্টার ডোজ, মানে একদম লাস্টের ডোজ। মানে তুমি প্রথম তো 5 ডোজ মানে কি? তুমি প্রথমে একটা ডোজ নিলা, তারপর আরেকটা নিলা, তারপর আরও একটা নিলা, মানে এরকম করে করে 5টা ডোজ নিতে হবে, ঠিক আছে। আমি যদি একটু সংক্ষেপে বলি, প্রথম 3টে 1 মাস পর পর নিতে হয়, হ্যাঁ। প্রথম 3টা কি করতে হয়? প্রথম 3টা 1 মাস পর, মানে জানুয়ারিতে নিলা, তাহলে পরে আবার ফেব্রুয়ারিতে নেওয়া লাগবে, দেন পরে আবার মার্চে নেওয়া লাগবে। এরকমই প্রথম 3টা নিতে হবে তোমার 1 মাস পর পর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে। দেন 4 নাম্বারটা নিতে হবে প্রথম ডোজ থেকে, মানে জানুয়ারি থেকে 1 বছর পর। মানে তুমি যদি 2024 সালের জানুয়ারি মাসে প্রথম ডোজটা নিয়ে থাকো, তাহলে 2025 সালের জানুয়ারি মাসে তোমার 4 নাম্বার ডোজটা নেওয়া লাগবে, ঠিক আছে, 4 নাম্বার ডোজ। এবং 5 বছর পর, মানে প্রথম ডোজ নেওয়ার 5 বছর পর তোমার বুস্টার ডোজ নিতে হবে, হ্যাঁ। মানে 5 নাম্বার ডোজটাকেই বলা হইতেছে বুস্টার ডোজ, বা একদম লাস্টের ডোজটাকেই বলা হইতেছে বুস্টার ডোজ। এত যদি ডিটেলসে না পড়তে চাও, জাস্ট এইটুক মনে রাখো যে প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন, প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিনটা মনে রাখো যে আমাদের হেপাটাইটিস প্রতিরোধে প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন ব্যবহার করা হয়। এখন আসে আমাদের ডেঙ্গু জ্বর। এখন আমরা পড়বো ডেঙ্গু জ্বর নিয়ে। আমাদের হেপাটাইটিস শেষ, এখন আমরা পড়বো ডেঙ্গু জ্বর নিয়ে, ঠিক আছে। আচ্ছা, ডেঙ্গু জ্বর এক ধরনের ভাইরাস ঘটিত রোগ, এটা আমরা জানি। তারপর দেখো, এই ভাইরাসের জীবাণুর নাম হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস বা ডেঙ্গি ভাইরাস, ঠিক আছে। এই ভাইরাসের জীবাণুর নাম হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস বা ডেঙ্গি ভাইরাস। মানে ডেঙ্গু ভাইরাস এক ধরনের ফ্ল্যাভি ভাইরাস, এটা আমরা আগেও পড়ছি, হ্যাঁ। চিকুনগুনিয়া এক ধরনের ফ্ল্যাভি ভাইরাস, ডেঙ্গু এক ধরনের ফ্ল্যাভি ভাইরাস। ফ্ল্যাভি ভাইরাস মানে হচ্ছে আর কি মশাবাহিত রোগ, ঠিক আছে। মশাবাহিত রোগগুলোকে ফ্ল্যাভি ভাইরাস বলা হয়। ডেঙ্গু এক ধরনের আরএনএ ভাইরাস। আচ্ছা, আচ্ছা, এই রোগের বাহক কোন 2টা মশা, সেটা আমরা আগেও পড়ছি। এডিস এজিপ্টি, এডিস অ্যালবোপিক্টাস। এডিস এজিপ্টি, এডিস অ্যালবোপিক্টাস। এই 2টা মশার মাধ্যমে হচ্ছে আমাদের মানুষের দেহে ডেঙ্গু ভাইরাসটা ছড়ায়। সো এই 2টা মশার নাম আমরা আগেও পড়ছি, মনে করে দেখো, আমরা আগেও পড়ে আসছি। এডিস এজিপ্টি, এডিস অ্যালবোপিক্টাস, এই 2টা মশার মাধ্যমে যে ডেঙ্গু ভাইরাসটা ছড়ায়, এটা আমরা আগেও পড়ে আসছি। আচ্ছা, তারপর দেখো আমাদের রোগের লক্ষণ। এখন আমরা পড়ব সাধারণ ডেঙ্গু জ্বরের লক্ষণ। আচ্ছা, সাধারণ ডেঙ্গু জ্বরে কি হয় বলতো? প্রথমত আমাদের জ্বর 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট থাকবে। জ্বর কত ডিগ্রি থাকবে? সাধারণ ডেঙ্গু জ্বরে জ্বর হচ্ছে আমাদের 100, অনেক জ্বর থাকবে, তাই না? 103 থেকে 105 কিন্তু আমাদের অনেক জ্বর, অনেক। আচ্ছা, এই জ্বরের সাথে সাথে আর কি হতে পারে? জ্বরের সাথে সাথে হচ্ছে আমাদের মেরুদণ্ডে ব্যথা হতে পারে এবং কোমরে ব্যথা হতে পারে। এটা হচ্ছে এই রোগের বিশেষ লক্ষণ। মানে যখন তোমার জ্বর আসবে, তখন তোমার কোমরে আর মেরুদণ্ডে ব্যথা করবে,
ঠিক আছে, এমন এমন ব্যথা শুরু হবে যেটাকে বলা হয় হাড় ভাঙা জ্বর। হ্যাঁ, মানে রোগী তোমার কাছে, রোগী ডক্টরের কাছে এসে বলে যে ডক্টর সাহেব আমার হচ্ছে এমন ব্যথা করে যেন মনে হয় হাড় ভেঙে গেছে, ঠিক আছে। তো হাড় ভাঙা জ্বর বলা হয় কারণ হাড়ে হাড়ে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, ঠিক আছে। আচ্ছা, ডেঙ্গু ভাইরাস থেকে কিন্তু আমাদের সিকিউ আসে, এটা কিন্তু একটা সিকিউর টপিক, এটা মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তো ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো আমরা মোটামুটি পড়া শেষ। ডেঙ্গু জ্বরের লক্ষণ কি? তোমার জ্বর আসতে পারে, অনেক জ্বর, কত জ্বর? 130 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তোমার জ্বর আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, জ্বর পড়লাম, দেন জ্বরের সাথে কি হবে? তোমার শরীরে অনেক ব্যথা হবে, হাড় ভাঙা জ্বর, এমন ব্যথা হবে, কোথায় কোথায় মিলিয়ে ব্যথা হবে? যে মেরুদণ্ডে কোমরে অনেক ব্যথা হবে, ঠিক আছে। দেন এটা একটু পড়তে পারো যে শরীরের সমস্ত শরীরে, এই দেখো, সমস্ত শরীরে হাড়ের জোড়ায় জোড়ায় ব্যথা হবে, মানে এই রোগের প্রধান লক্ষণই এইটা, ব্যথা হবে, জ্বর আসবে, ব্যথা হবে, র্যাশও দাঁড়াইতে পারো, র্যাশ বা ফুসকুড়ি। জ্বর আসবে, ব্যথা করবে, র্যাশ উঠবে, ঠিক আছে। জ্বর আসবে, ব্যথা করবে, র্যাশ উঠবে, তারপর হচ্ছে মাথা ব্যথা করবে, যে মাথা ব্যথা মানে সব জায়গায় কি ব্যথা 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 ব্যথা, হ্যাঁ, ব্যথা, গলা ব্যথা, মাথা ব্যথা, পেটে ব্যথা, চুলার পিছনে ব্যথা, কপালের পিছনে ব্যথা, ঠিক আছে। সো এই রোগের প্রধান লক্ষণ হচ্ছে জ্বর, ব্যথা, র্যাশ, এই তিনটা ওয়ার্ড মনে রাখলেই হয়, জ্বর, ব্যথা, র্যাশ। আচ্ছা, এটা ছিল আমাদের সাধারণ ডেঙ্গু জ্বর। এটা কেমন ডেঙ্গু জ্বর ছিল? সাধারণ। এখন আমরা পড়বো 2 নাম্বার স্টেপ, হেমোরেজিক ডেঙ্গু জ্বর। দেখো, সাধারণ ডেঙ্গু জ্বরের থেকে এই ডেঙ্গু জ্বরটা বেশি ডেঞ্জারাস। সাধারণ ডেঙ্গু জ্বর থেকে আমাদের হেমোরেজিক ডেঙ্গু জ্বরটা বেশি ভয়ানক বা বেশি ডেঞ্জারাস। মানে যখন সাধারণ ডেঙ্গু জ্বর থেকে আরও অবনতি হয়, পেশেন্ট যখন প্রায় মরার দিকে চলে যায়, তখন হেমোরেজিক ডেঙ্গু জ্বর বলে ওইটাকে। হেমোরেজিক ডেঙ্গু জ্বর থেকে আরও বেশি ক্ষতিকর, আরও বেশি মারাত্মক জ্বর হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। ডেঙ্গু শক সিনড্রোম। সো মনে রাখতে হবে যে 1 নাম্বারটা হচ্ছে মোটামুটি বিপজ্জনক, 2 নাম্বারটা হচ্ছে সব থেকে 2 নাম্বারটা হচ্ছে আরও বিপজ্জনক, এবং 3 নাম্বারটা হচ্ছে যেটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। এটা একদম লাস্ট স্টেজ, রোগীর অবনতি হইতে 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 রোগী যখন একদম মরার পর্যায়ে চলে যাবে, তখন মানে এটা একদম লাস্ট স্টেজ যেখানে ডেঙ্গু শক সিনড্রোম হয়। আচ্ছা, পড়লাম আমরা। দেন আসি আমরা, আচ্ছা, এখন আমরা পড়বো হেমোরেজিক ডেঙ্গু জ্বর নিয়ে। হেমোরেজিক ডেঙ্গু জ্বরের প্রধান লক্ষণ কি জানো? হেমোরেজ মানে কি? হেমোরেজ মানে রক্তক্ষরণ। হেমোরেজ মানে রক্তক্ষরণ। হেমোরেজ মানে হচ্ছে রক্তক্ষরণ। সো হেমোরেজিক ডেঙ্গু জ্বরে তোমার কি হবে? রক্তক্ষরণ দেখা যাবে, ঠিক আছে। হেমোরেজিক ডেঙ্গু জ্বরে তোমার, আচ্ছা, তোমাদের অনেকেরই কনফিউশন থাকতে পারে এখান থেকে সিকিউ কিভাবে আসতে পারে। আমি জাস্ট যখন সিকিউটা দেখাবো, আমি যেভাবে এখন পড়াইতেছি ওইভাবে পড়ো, যেসব লাইন পড়াইতেছি ওইসব লাইনই পড়ো, কোনো এক্সট্রা প্রেশার নেওয়া লাগবে না। আমি নিচে তো তোমাদের সিকিউ সলভ করে দেবো, সো সিকিউ তোমাদের খুব ইজিলি সলভ হয়ে যাবে, ওইটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। আচ্ছা, আসো হচ্ছে হেমোরেজিক ডেঙ্গু জ্বর, ঠিক আছে। আর আমাদের ভাইরাসই সব থেকে বেশি বড়, ব্যাকটেরিয়া আমাদের জাস্ট একটা ক্লাস লাগবে, আর ম্যালেরিয়া মনে হয় 2টা ক্লাস লাগবে। সো ভাইরাসই আমাদের সব থেকে বড় ছিল, হ্যাঁ, ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া খুব ছোট। আচ্ছা, আসো আমাদের হেমোরেজিক ডেঙ্গু জ্বর। হেমোরেজিক ডেঙ্গু জ্বরে আমাদের কি হয়? হেমোরেজ মানে কি? রক্তক্ষরণ। সো কোথা থেকে রক্তক্ষরণ হইতে পারে? রোগীর নাক, মুখ, মাড়ি, এগুলা থেকে রক্তক্ষরণ হতে থাকে, ঠিক আছে। এগুলো থেকে কি হতে থাকে? এগুলো থেকে রক্তক্ষরণ হতে থাকে। আচ্ছা, কেন রক্তক্ষরণ হয়? কারণ প্লেটিলেট মানে অণুচক্রিকা, এটা হচ্ছে ভীষণ পরিমাণে হ্রাস পায় এবং রক্ত জমাট বাঁধতে পারে না। তোমরা সবাই জানো ডেঙ্গু রোগী আমরা কিভাবে চিনি? আমরা প্লেটলেট বা অণুচক্রিকা পরীক্ষা করি, অণুচক্রিকা ডেঙ্গু জ্বরে কমে যায়, আমরা সবাই জানি। এবং অণুচক্রিকার কাজ কি? অণুচক্রিকার কাজ কি? অণুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমা বাঁধতে সাহায্য করা। ওই যে আমাদের অণুচক্রিকা কি মনে আছে? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা। সো এটা হচ্ছে সেই অণুচক্রিকা। অণুচক্রিকার কাজ কি? অণুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। কিন্তু আমার হেমোরেজিক ডেঙ্গু জ্বরে কি হবে? হেমোরেজিক ডেঙ্গু জ্বরে যেহেতু আমাদের প্লেটিলেট বা অণুচক্রিকা কমে যাচ্ছে, তাই আর রক্ত জমাট বাঁধতে পারবে না। রক্ত জমাট বাঁধতে না পারলে কি হবে? তখন নাক, মুখ, দাড়ি থেকে, ত্বক থেকে আমাদের রক্তক্ষরণ হবে, ঠিক আছে। নাক, মুখ, চোখ, দাড়ি থেকে রক্তক্ষরণ হবে। সো সিম্পল কথা, হেমোরেজিক ডেঙ্গু জ্বরে কি হয়? হেমোরেজিক ডেঙ্গু জ্বরে প্লেটলেট অনেক কমে যায়, রক্ত জমাট বাঁধতে পারে না, ফলে রক্তক্ষরণ হয়। দেন আসো ডেঙ্গু শক সিনড্রোম, যেটা সব থেকে বেশি খারাপ। এখানে কি হয়? হেমো কনসেন্ট্রেশন ঘটতে দেখা যায়।
ডেঙ্গু শক সিনড্রোমে কি হয়? ডেঙ্গু শক সিনড্রোমে হচ্ছে আমাদের, আচ্ছা এখন এই হেমো কনসেন্ট্রেশন কি এটা বোঝার দরকার নাই, জাস্ট এটা মুখস্থ করো যে কোন পর্যায়ে আমাদের ডেঙ্গু শক সিনড্রোম হয়, সরি হেমো কনসেন্ট্রেশন কোন পর্যায়ে হয়, হেমো কনসেন্ট্রেশন হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোমে হয়, এটা মনে রাখা লাগবে। ঠিক আছে, হেমো কনসেন্ট্রেশন হচ্ছে আমাদের ডেঙ্গু শক সিনড্রোমে হয়, এটা জাস্ট মনে রাখলেই এনাফ। আচ্ছা এখন আমরা পড়বো যে আমরা ডেঙ্গু হয়েছে কিনা এটা কীভাবে পরীক্ষা করতে পারি। ঠিক আছে, এটা আমরা তিনভাবে পরীক্ষা করতে পারি। একটা হচ্ছে সেরোলজি পরীক্ষা, 2 নম্বরে হচ্ছে প্লেটিলেট পরীক্ষা এবং 3 নম্বর হচ্ছে সেল কালচার পরীক্ষা। তো এই তিনটা জাস্ট হেডলাইন মনে রাখবা যে কীভাবে আমরা ডেঙ্গু জ্বরটা নির্ণয় করতে পারি। মানে তুমি ডক্টরের কাছে গেলা, ডক্টর তোমাকে টেস্ট দিবে, কী কী টেস্ট করার মাধ্যমে তুমি ডেঙ্গু শিওর হতে পারো। ঠিক আছে, আচ্ছা সেরোলজি পরীক্ষায় কী করা হয়, রক্তের এনএসআই অ্যান্টিজেন এবং আইজিজি আর আইজিএম অ্যান্টিবডি পরীক্ষা করা হয়। জাস্ট এটা এখন এগুলো কি এটা বুঝবা না, কারণ এটা বোঝার জন্য তোমাদের ইমিউনিটি চ্যাপ্টার মানে জুলজির ইমিউনিটি একটা চ্যাপ্টার আছে, ওইটা পড়তে হবে। এখন জাস্ট এটা মুখস্থ করো, সেরোলজি পরীক্ষায় আমরা কি পরীক্ষা করি, এনএসআই অ্যান্টিজেন পরীক্ষা করি, আইজিজি আইজিএম অ্যান্টিবডি পরীক্ষা করি, জাস্ট এইটুক মুখস্থ করো। সেরোলজি পরীক্ষায় আমরা এনএসআই অ্যান্টিজেন পরীক্ষা করি, আইজিজি আইজিএম অ্যান্টিবডি পরীক্ষা করি। দেন আসি প্লেটলেট পরীক্ষা। আচ্ছা প্লেটলেট পরীক্ষায় আমাদের হচ্ছে প্লেটলেট মানে হচ্ছে ওই যে সেই যে অনুচক্রিকা কত রকমে যাবে, 1.5 লাখ পার মিলিমিটার কিউবের নিচে নেমে আসে। এটাও মুখস্থ করতে হবে যে যদি আমাদের ডেঙ্গু হয় তাহলে অনুচক্রিকা কত নিচে নেমে যায়, 1.5 লাখ পার মিলিমিটার কিউবের নিচে নেমে যায়, এটা মনে রাখতে হবে। দেন সেল কালচারের মাধ্যমেও ভাইরাস শনাক্ত করা যায়। সো এই তিনটার মূলত হেডলাইন পড়তে হবে। ঠিক আছে, যে কোন কোন পদ্ধতির মাধ্যমে আমরা ডেঙ্গুটা টেস্ট করতে পারি, যে তুমি ডক্টরের কাছে গেলা, ডক্টর শিওর কেমনি হবে যে তোমার ডেঙ্গু হয়েছে, এই তিনটা পরীক্ষার মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা দেন আসি প্রতিকার বা চিকিৎসা। এখান থেকে পড়ার মতো কিছুই নাই। রোগীকে কি করতে হবে, ব্যথা বা জ্বর কমানোর জন্য প্যারাসিটামল দেওয়া যেতে পারে, এইটা মার্ক করো। তারপর কি করতে হবে, রোগীকে প্রচুর পরিমাণে পানি, ফলের রস, তরল খাবার দিতে হবে। ঠিক আছে, রোগীকে প্রচুর পরিমাণে পানি, ফলের রস, তরল খাবার দিতে হবে। আচ্ছা এটাও মার্ক করো। এখান থেকে আর তেমন কিছু পড়ার মতো নাই। দেন আসো প্রতিরোধ। তুমি প্রতিরোধ কীভাবে করবা? আচ্ছা ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় হচ্ছে ডেঙ্গু মশা নিধন করতে হবে, মানে এডিস মশা। আমরা জানি এডিস মশার মাধ্যমে তো ডেঙ্গু ছড়ায়, এডিস এজিপ্টি, এডিস অ্যালবোপিক্টাস। আচ্ছা প্রতিরোধে তোমার কী করতে হবে, ডেঙ্গু মশা নিধন করতে হবে, প্রতিরোধের প্রধান উপায়। তারপরেও কী করতে পারো তুমি, দিনের বেলা কামড়ায় তো, কাজেই দিনের বেলায় মশার কয়েল, মানে মশার কয়েল, ইলেকট্রিক ভ্যাপার ম্যাট এগুলো ব্যবহার করতে পারো যাতে মশাটা না কামড়ায়। দেন এগুলো তোমরা সবাই জানো যে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে, বিভিন্ন কন্টেনার, ফুলের টব, ভাঙা হাঁড়ি পাতিল এগুলোতে যাতে পানিতে জন্মায়, মানে ডেঙ্গু যাতে পানিতে এগুলোতে না জন্মাতে পারে, যেন পানি জমতে দেওয়া যাবে না। হ্যাঁ, এডিস মশা গড়ে কয়দিন বাঁচে, 21 দিন বাঁচে, এইসব টুকটাক ইনফরমেশন একটু পড়তে পারো। এগুলো আমরা জানি, খবরে এগুলো প্রায় দেখা যায়, ডেঙ্গু থেকে বাঁচতে হলে কোথাও পানি জমতে দেওয়া যাবে না, কয়েল ধরান, মশারির ভিতরে থাকুন, এগুলো আমরা সবাই জানি টুকটাক। দেন আসি পেঁপের রিং স্পট ভাইরাস। এখান থেকে কিছুই পড়া লাগবে না, জাস্ট এটা পড়ো। পেঁপের সবচেয়ে ক্ষতিকারক রোগ হলো ভাইরাস ঘটিত রিং স্পট ভাইরাস। পেঁপের সবচেয়ে ক্ষতিকার রোগ হলো ভাইরাস ঘটিত, যদি এটা কোয়েশ্চেন আসে যে পেঁপের সবচেয়ে ক্ষতিকারক রোগ কোনটি, রিং স্পট ভাইরাস। ঠিক আছে, পেঁপের সবচেয়ে ক্ষতিকারক রোগ হচ্ছে রিং স্পট ভাইরাস, এটাই জাস্ট পড়ো। আচ্ছা রিং স্পট ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়, জাপ পোকা ও সাদামাছির মাধ্যমে, এটা জাস্ট মার্ক করো। পেঁপের রিং স্পট ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়, জাপ পোকা ও সাদা মাছির মাধ্যমে পেঁপের রিং স্পট ভাইরাস ছড়িয়ে পড়ে, জাস্ট এইটুক মার্ক করো। ওকে আচ্ছা আমাদের আর কিছুই পড়া লাগবে না। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ভাইরাসটা সলভ করে, আমরা ভাইরাসের মেডিকেলের কোয়েশ্চেন সলভ করে আমরা ব্যাকটেরিয়া শুরু করব। ব্যাকটেরিয়া করতে আমাদের হাইয়েস্ট 1 বা 1.5 ক্লাস লাগতে পারে। সো নেক্সট ক্লাসে আমরা ভাইরাসের মেডিকেলের কোয়েশ্চেন সলভ করব, দেন আমরা ব্যাকটেরিয়া শুরু করব।